নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন অদৃশ বর্ধনের কল্পবিজ্ঞান ভিত্তিক উপন্যাস সোনালী চোখ। আজ দ্বিতীয় পর্ব। সেই লাবণ্য আজ মুখ ফুটে না বললেও শাশুড়ির ইচ্ছায় প্রতিবাদ না জানিয়ে প্রকাশ করেছে তার মনের ইচ্ছে। সন্তান চায় লাবণ্য। 5 বছরেই হাঁপিয়ে উঠেছে স্বামী সঙ্গে। নির্বাক মুখে হাঁটতে হাঁটতে এলাম শিয়ালদা স্টেশনে। ট্রেনে চাপার পর সারা রাস্তা কেউ কারোর সঙ্গে কথা বললাম না। জানলা দিয়ে চেয়ে রইলাম ব্রায়ারিয়াস ডেল্টার অপচ্ছায়ার মতো মহাশূন্য মশালের দিকে। রাত্রে খাটে এসে বসল লাবণ্য। আমার চিবুক ধরে মুখটা ওর ঘুরিয়ে দিয়ে অনিমেষ চেয়ে রইল আমার চোখের মধ্যে। তারপর খাট থেকে নেমে গিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে শিশিটা তুলে নিয়ে জানলা গলিয়ে ফেলে দিল বাইরে। আজ 5 বছর এই শিশির মধ্যেকার বড়ির দৌলতেই নিঃসন্তান থেকেছে লাবণ্য। আজ থেকে ও বড়ির আর স্থান নেই এ সংসারে। আমার সামনে এসে পেছনে দুহাত দিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল লাবণ্য। তারপর বলল, বোকা কথাকার। শুধু একটু ভুরু তুললাম। কি বলতে চায় লাবণ্য? ঠোঁট কামড়ে ধরেই ছেড়ে দিল লাবণ্য। বোঝো না কেন একটা সন্দেহ মেয়েরা কখনো সইতে পারে না? সন্দেহ? তোমাকে? কিসের সন্দেহ? আমি বন্ধা? তুমি? সব মায়েরাই ওই সন্দেহ করে। 5 বছর এইভাবে কাটালে। তুমি কথা বলছো? মনে পড়ে 5 বছর আগে মিটিংয়ে কি বলেছিলে? জবাব দিল না লাবণ্য, শুধু হাত চাপা দিল আমার মুখে, যেভাবে 5 বছর আগে দিয়েছিল কলেজ স্কোয়ারের পাড়ে বসে। কিন্তু নিয়তিই তখন ম্লান হেসেছিলেন। চক্রীদের চক্রান্ত যে শুরু হয়ে গেছে। সুপারনোভার আবির্ভাবের মুহূর্ত থেকেই পৃথিবীর সব নারী। মন কষাকষির অবসান ঘটানোর জন্যে পরের দিনই দীঘা গিয়েছিলাম লাবণ্যকে নিয়ে। উঠেছিলাম সৈকত আবাসে, সমুদ্রের ধারে, 1 তলার ঘর। বিকেলের দিকে গিয়ে বসলাম বালির ওপর। জলে নামলাম না। অন্যের স্নান উল্লাস হুল্লোড় দেখছি। আর চোখে দেখলাম লাবণ্য এক দৃষ্টে চেয়ে আছে সেই দিকে। আশেপাশে অসংখ্য ছোট গর্ত, ছোট্ট সাদাটে কাঁকড়াদের ডেরা। দলে দলে বেরোচ্ছে, আবার দলে দলে ঢুকছে। হাওয়ায় চুল চোখে মুখে লেপ্টে যাচ্ছে। লাবণ্য সামলাতে পারছে না চুল আর শাড়ির আঁচলের এলোমেলো ওড়া। সমুদ্রের হাওয়া দামাল হয়, কিন্তু আজকের হাওয়া যেন বড় বেশি দুরন্ত। কখনো আসছে ডাইনে থেকে, কখনো বাঁ দিক থেকে, কখনো সামনে থেকে, কখনো পেছন থেকে। এরকম এলো পাথারি অসভ্য হাওয়া বড় একটা দেখা যায় না। সমুদ্রও আজ অস্বাভাবিক উত্তাল। দীঘার ঢেউ কখনো বড় হয় না। পুরীর ঢেউয়ের মতো বড় বড় ঢেউ, তার চাইতে উঁচু আর উত্তাল হচ্ছে কখনো কখনো। গভীর জলে কেউ যায়নি স্নান করতে, হুল্লোড় করছে গোড়ালি জলে দাঁড়িয়ে। হঠাৎ সোল্লাসে কে যেন চেঁচিয়ে উঠল, মাস্টার মশাই, মাস্টার মশাই। গলাটা চেনা। এদিক ওদিক তাকাচ্ছি। এমন সময় জলের মধ্যে থেকে ছপছপাত করে জল ছিটকোতে ছিটকোতে দৌড়ে এলো একটি মেয়ে, কিশোরী, পরনে স্নানের পোশাক, অত্যন্ত ফর্সা গায়ের রং।
একটিমাত্র লম্বা বেনুনি সাপের মতো লটপট করছে পিঠে। হঠাৎ দেখে চিনতে পারলাম না। মেয়েটা ততক্ষণে জল ছেড়ে বালিতে উঠে এসেছে, আমার দিকেই দৌড়ে আসছে। সামনে এসে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়লে, বললে, আপনি এখানে? আরে, আপনিও এসেছেন? বলেই লাবণ্যর হাত ধরে টানতে টানতে বললে, আসুন আসুন, জলে নামুন। লাবণ্য অবাক হয়েছে, এবং আমিও এবার চিনতে পেরেছি। ক্লাসের মেয়ে, ছাত্রী। শাড়ি পরা দেখেছি, স্নানের পোশাকে চিনতে পারছিলাম না। বললাম, মিতা তুমি? কবে এলে? আজকেই। কই, বসে কেন? আসুন জলে, আসুন বলছি। লাবণ্য এতক্ষণে বুঝেছে। হাসতে হাসতে বললে, দূর পাগলি, তুমি চান করো, আমরা বরং দেখি। দেখবার জন্য দীঘা এসেছেন? হাসতে হাসতে হাত ছাড়িয়ে নিল লাবণ্য। নাচতে নাচতে দৌড়ে গিয়ে ঢেউয়ের সঙ্গে ফের লড়তে গেল মিতা। লাবণ্য বলল, চলো একটু বেরিয়ে আসি। বুঝলাম। এসেছিলাম চুপচাপ বসতে। মিতার টানাটানিতে সে আমেজ গেছে নষ্ট হয়ে। বললাম, চলো। দক্ষিণ পশ্চিম দিকে টানা বেলাভূমির দিকে হেঁটে চললাম দুজনে। ঝাউবন শেষ, বাঁধানো পাড়ও শেষ, সুদীর্ঘ বেলাভূমি, কিছু দূরে দীঘা ট্যুরিস্ট ক্লাব। বিকেল গড়িয়ে আসছে, সন্ধ্যা আসতে আর দেরি নেই, সূর্য ডুবু ডুবু। ট্যুরিস্ট ক্লাবের ইস্পাতের কাঠামোর অনেক কাছে চলে এসেছি। টালার ট্যাঙ্ক যেমন ইস্পাতের স্ট্রাকচার বানিয়ে অনেক উঁচুতে বসানো হয়েছে, দীঘার এই ট্যুরিস্ট ক্লাবটি সেইভাবে তৈরি। মাটি থেকে তা প্রায় 20 তলা উঁচুতে তো বটেই। বেলাভূমি থেকে একটু ভেতরে। বছর 5 হলো তৈরি হয়েছে ট্যুরিস্ট ব্যুরোর প্রচেষ্টায়। ব্রায়ারিয়াস সুপারনোভা ক্রমশ প্রকট হয়ে উঠছে। আকাশের আলো যত ম্লান হচ্ছে, মহাকাশের আগন্তুকের প্রতাপ তত বাড়ছে। ট্যুরিস্ট ক্লাবের নিচ থেকে ফিরব ঠিক করলাম, এমন সময় উপর থেকে লিফট নেমে এলো নিচে। বাইরে পা দিল একটি লোক, ঘাড় হেঁট করে হাঁটছে। দেখেই চিনেছি, হিল্লোল খৈতান, বাপ মারোয়ারি, মা বাঙালি। দারুণ জমাটি ছেলে, আমার কলেজ ফ্রেন্ড, এখন প্রেসিডেন্সির প্রফেসর, ফিজিক্সের হেড অফ দি ডিপার্টমেন্ট, জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান। হিল্লোল? মুখ তুলল হিল্লোল। শূন্য চাহনি, পরক্ষণেই উদ্ভাসিত হল মুখ। পরাগ নাকি? কি ব্যাপার? একেবারে গিন্নি নিয়ে দেখছি। তোর গিন্নি কোথায়? বাপের বাড়ি। 12 মাস সেখানে থাকে। মুখ বেঁকিয়ে বললে হিল্লোল। বাজে কথা বলবেন না। চাপা হেসে বললে লাবণ্য। 12 মাস আপনার খিদমত খাটে, 2 দিন বাপের বাড়ি গেলেই আপনার গোসা। হেসে ফেলল হিল্লোল। ওর বউটি দক্ষিণ ভারতীয়, কিন্তু এত সুন্দর বাংলা বলে যা কোনো বাঙালিও পারবে কিনা সন্দেহ। বাংলাতে অনার্স নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছিল প্রেসিডেন্সি থেকে। বললাম, সে কথা থাক, ব্রায়ারিয়াসের ব্যাপারটা বলতো। প্রলয় ট্রলয় হবে নাকি? কেউ জানে না কি হবে। আমার নিজের বিশ্বাস অবশ্য দিন কয়েকের মধ্যে দেখার মতন অনেক দৃশ্য দেখা যাবে। দেখবার মতো দৃশ্য মানে? যেমন ধর অরোরা, সাংঘাতিক আকারে দেখা দেবে। ম্যাগনেটিক ফিল্ডে বিকিরণ ঝড় আছড়ে পড়লেই খেলা শুরু হয়ে যাবে। 1-8 দিন আকাশ পরিষ্কার থাকবে, তারপর যা দেখবি গ্যারান্টি দিয়ে বলছি জীবনে দেখিসনি, মরণেও ভুলবি না। চার্জড পার্টিকেল বনাম ম্যাগনেটিক ফিল্ড, টেরিফিক। উল্কা পড়ার মতো, তার চাইতেও বেশি। আবহাওয়া কীরকম থাকবে?
লাখ টাকা দিলেও এ প্রশ্নের ঠিক উত্তর কেউ দিতে পারবে না। একেবারেই কোনো এফেক্ট হবে না, আমার বিশ্বাস হয় না। যেমন ধর না, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের ওপর আলট্রাভায়োলেট বম্বার্ডমেন্ট চলছে। 1 সপ্তাহে সূর্যের কাছ থেকে যা পাই তার 100 গুণ বেশি। বলিস কি? মাই ডিয়ার ফ্রেন্ড, ওরকম আঁতকে উঠো না। সারা জীবন তপস্যা করলেও এমন সুযোগ পায় না অ্যাস্ট্রোনমাররা। এক একটা রাত এখন তাদের কাছে স্বর্গবাসের সামিল। এতই দুর্লভ? দুর্লভ মানে 5 কোটি বছরেও এ দৃশ্য দেখবার সৌভাগ্য আর হবে কিনা সন্দেহ। 5 কোটি বছর! তবে যে শুনেছিলাম মধ্যযুগে চীনেরা নাকি সুপারনোভা দেখেছিল। ক্র্যাপ তো! কালকের কাগজে একটা বুড়ি ছুঁয়ে গেছিল বটে, কিন্তু ক্র্যাব সুপারনোভা 3000 আলোকবর্ষ দূরের ব্যাপার। এটা তো মোটেই 130 লাইট ইয়ার দূরের। দোরগোড়ার ব্যাপার বলতে পারিস। অত কথায় কাজ কি? দেখতে চাস ওপর থেকে? হাতের ইঙ্গিতে ট্যুরিস্ট ক্লাব দেখালো হিল্লোল। আমি জানি ওখানে বড় বড় দূরবীন আছে আকাশ আর সমুদ্র পর্যবেক্ষণের জন্যে। তাই স্বামী স্ত্রী দুজনেই সায় দিলাম সঙ্গে সঙ্গে। হিল্লোল বললে, চলে আয় ঠিক 9টার সময়। 8.5 ইঞ্চি টেলিস্কোপ দিয়ে দেখাবোক্ষণ। যাচ্ছিস কোথায়? খেতে। তিনজনে গল্প করতে করতে ফিরলাম সৈকতাবাসে। হিল্লোল গতকাল এসেছে সুপারনোভা স্টাডি করবে বলে। হঠাৎ দীঘায় এত ভিড় বেড়েছে এই কারণেই। কিন্তু কর্তৃপক্ষ ট্যুরিস্ট ক্লাবে যাকে তাকে ঢুকতে দিচ্ছে না। খেয়ে দিয়ে 8টা নাগাদ তিনজনে বেরোলাম। আকাশের দিকে তাকিয়ে দেখি হিল্লোলের অনুমান অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। ব্রায়ারিয়াস ডেল্টা জ্বলন্ত ঐশ্বর্য নিয়ে একাই 100। সত্যি এ দৃশ্য মরণেও ভোলা যায় না। কিভাবে সেই দৃশ্য বর্ণনা করব জানি না। খুব সূক্ষ্ম কয়েকশো রঙিন ঝালর যেন ঝুলছে আকাশ থেকে, আড়াল করে রেখেছে উত্তরের পুরো আকাশ। যেন অসংখ্য জ্যোতির্ময় মাকড়সার জাল ভৌতিক নিশানের মতোই আস্তে আস্তে দুলছে আকাশ চন্দ্রাতপে। গোলাপি নীল সবুজ হলদে আভা নেমে আসছে মর্তের দিকে। অপার্থিব সেই দৃশ্যকে পৃথিবীর কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না, ফোটানো যায় না। বেলাভূমিতে দাঁড়িয়ে গেলাম তিনজনে, বিমূঢ় প্রত্যেকেই। শিশুর মতো অবাক হয়ে চেয়ে আছি অপার্থিব সেই দৃশ্যের দিকে। নিজেকে অকস্মাৎ বড়ই ক্ষুদ্র মনে হলো। আকাশ চোরা এই আশ্চর্য লীলার সামনে নিজেকে এককোনা ধুলোর মতোই অকিঞ্চিৎকর মনে হলো। বন পাহাড় সাগর মরু বুকে নিয়ে বসুন্ধরা ছুটে চলেছে। মহাশূন্যে আমি সেই গ্রহের বুকে সামান্য এককণা চেতনা ছাড়া কিছুই নয়। জীবনের 15 আনা সময় কিন্তু ভাবি ঠিক উল্টোটা। আমি সব কিছু সারা ব্রহ্মাণ্ডে, আমি সব কিছু দরকারি, আর সব তুচ্ছ। লেন্সের ঝিলিক ঠিকরে এলো ট্যুরিস্ট ক্লাবের দিক থেকে। সুপারনোভা পর্যবেক্ষণ আরম্ভ হয়ে গেছে। দ্রুত পা চালালাম। আলোর অভাব নেই আজ। কয়েকটা পূর্ণিমা এক করলেও যে আলো সম্ভব নয়, একা ব্রায়ারিয়াস ডেল্টা সেই আলো দিচ্ছে পৃথিবীকে। নীলচে সাদা অত্যুজ্জ্বল আলোয় ফুটফুট করছে বেলাভূমি। লিফট নিয়ে উঠে গেলাম ওপরে। বাইরের ছাদে অনেকগুলো ডেক চেয়ারে বসে বাইনাকুলার চোখে সবাই তাকিয়ে আছে ব্রায়ারিয়াসের দিকে। ভিড় হয়েছে দুটো নিউটনিয়ান রিফ্লেক্টরের পাশে। একটু তফাতে দাঁড়িয়ে আছে কেবল একটি মেয়ে, তন্নি কিশোরী। আমরা যেমন শিশুর মতন অবাক হয়ে আকাশ দেখছিলাম,
সেইভাবে এই মেয়েটি চেয়ে আছে ব্রায়ারিয়াসের দিকে। ছাদময় কথাবার্তা, ছুটোছুটি, উত্তেজনা, কিন্তু কিছুই স্পর্শ করছে না এই মেয়েটিকে। দুই চোখে অসীম বিস্ময় আর আশ্চর্য স্বপ্ন নিয়ে নিথর দেহে ঠায় তাকিয়ে আছে আকাশ ঐশ্বর্যের পানে, যেন কয়েক আলোকবর্ষ দূরের মানবী। কাছে গিয়ে ডাকলাম, মিতা। চমকে উঠল মিতা, দুই চোখের স্বপ্ন নিয়ে তাকালো আমার দিকে। বললাম, ব্যাপার কি? জ্যোতির্বিজ্ঞানে তোমার ইন্টারেস্ট আছে জানতাম না তো। স্বপ্নীল কণ্ঠে মিতা বলল, মাস্টার মশাই, কি সুন্দর, ঠিক স্বপ্নের মতো। কথাগুলো বলল যেন স্বপ্নের ঘোরে, জড়িত অস্পষ্ট স্বরে। এই মেয়েকেই মাত্র কয়েক ঘন্টা আগে সমুদ্রে নাইতে দেখেছি প্রাণোচ্ছল রূপে, কিন্তু এখন সে উচ্ছ্বাসের লেশও মাত্র নেই। কি জবাব দেওয়া যায় ভাবছি, এমন সময় কোনোই ধরে টান দিল হিল্লোল। টানতে টানতে নিয়ে গেল ট্যুরিস্ট ক্লাবের অন্যতম আকর্ষণ 8.5 ইঞ্চি রিফ্লেক্টরের দিকে। যেতে যেতে বললে, কে? বলেছিলাম না এ দৃশ্য একবার দেখলে ভুলতে পারবি না। তাই তো দেখছি, ছবি তুলে রাখার মতো। এমনি ক্যামেরায় আকাশের সবটুকু তো উঠবে না। চেষ্টা চলছে ওয়াইড অ্যাঙ্গেল টাইম এক্সপোজারে ফটো তোলার। আয়ার, নামো নামো, নেমে পড়ো, অনেকক্ষণ ধরে দেখছো। বছর 20-22-এর একজন তরুণ উঁকি দিচ্ছিল রিফ্লেক্টরের লেন্সে। হিল্লোলের হাঁক ডাকে নেমে এলো নিচে। আমি উঠে গিয়ে চোখ লাগালাম বটে, কিন্তু তেমন কিছু দেখতে পেলাম না। ফোকাস করলাম, তবুও হতাশ হলাম। হেসে উঠল হিল্লোল, জানি সুবিধে করতে পারবি না, ওর চাইতে বরং বাইনোকুলারে অনেক ভালো দেখতে পাবি। রিফ্লেক্টরে সব কিছুই ম্যাগনিফাইড হচ্ছে ঠিকই, কিন্তু পার্সপেক্টিভ থাকছে না, সামঞ্জস্য থাকছে না, আনুপাতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বাইনোকুলারে তো থাকছে। চোখ সরিয়ে নিলাম, বললাম, স্পষ্ট না দেখি 200 গুণ বড় অবস্থায় দেখেছি তো। তা ঠিক, 130 লাইট ইয়ার ধরে যে প্রলয় ঝড় ছুটে এসেছে, তাকে অত কাছ থেকে দেখলে অস্পষ্ট তো মনে হবেই। এইমাত্র একটা খবর পেলাম। কি? টেলস্টার, আর্যভট্ট, আর্লি বার্ড নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। স্যাটেলাইট উধাও? হ্যাঁ, কোনো স্যাটেলাইটই আর থাকবে না। প্রথম 5 মিনিটেই নাকি ওই 3টে গেছে। আমার তো মনে হচ্ছে এতক্ষণে আর একটাও নেই। আকাশ পরিষ্কার। টেলিস্কোপে উঁকি ঝুঁকি মারবার চেষ্টা চলছে দেখে সরে এলাম আমি। ওদিকে লাবণ্য গল্প করছে মিতার সঙ্গে। তফাতে এসে বললাম, হিল্লোল, রেডিয়েশন স্টর্মের এফেক্ট কি হতে পারে? বড় শক্ত প্রশ্ন। বিকিরণ ঝড়ের মধ্যে অনেক রশ্মি রয়েছে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশনকে শুষে নেওয়া উচিত অ্যাটমসফিয়ারের, কিন্তু আমার মনে হয় হজম করতে পারবে না। বদহজম হলে কি কি হতে পারে? বাতাসের বেগ বাড়বে, পৃথিবী তেতে উঠবে, এমন হাওয়া আরম্ভ হবে ভাবা যায় না। কিরকম হাওয়া? বড্ড খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করিস তুই। হঠাৎ এক জায়গায় গরম হয়ে উঠলে কি হয়? সেখানকার বাতাস গরম হয়ে ওপরে উঠে যায়। বায়ু শূন্য জায়গায় আশেপাশের বাতাস ছুটে আসে, আরম্ভ হয় হারিকেন ঝড়। কবে নাগাদ? সর্বনাশ! পকেট কম্পিউটার থাকলে সঠিক জবাব দিতে পারতাম। আন্দাজি জবাব চলবে? চলবে। কাল পরশুর মধ্যেই।
10টা নাগাদ দল বেঁধে সবাই নেমে এলাম লিফটে চেপে। মিতা পিছিয়ে পড়ল ওর মাস্টারমশাইকে নিয়ে। লাবণ্যর সঙ্গে বকবক করতে করতে এগিয়ে গেল হিল্লোল। তারও আগে চললেন মিতার বাবা মা। মিতা মল্লিককে এতদিন সাধারণ মেয়েই ভেবেছিলাম। কো এডুকেশন ক্লাসের ছেলে বন্ধুদের সঙ্গে ফষ্টি নষ্টি করে, মাস্টারমশাইদের সমীহ করে, পড়াশোনায় মোটামুটি, রূপ নিয়ে আত্মসচেতন নয়, খুব ফ্রি। কিন্তু ওর ভেতরে যে আর একটা মিতা আছে, এবং সে মিতা বাইরের মিতার বিপরীত, তা উপলব্ধি করলাম দীঘায় এসে। কথা তো নয়, চকমুখীর স্ফুলিঙ্গ। ঝাউবন এসে গেছে, বড় বড় ফ্ল্যাড ল্যাম্প আলোকিত বীচ দেখা যাচ্ছে। অমন জোরালো আলোগুলোও জোনাকির মতো মিটমিট করছে ঝোড়ো হাওয়ায় ভেসে আসা মেঘের মতো জলকণার আড়ালে। মাথার ওপর জ্বলছে একচক্ষু সাইক্লোপ দানবের মতো ব্রায়ারিয়াস ডেল্টা। সারি সারি ঝুলছে আর আস্তে আস্তে দুলছে ভুতুরে ঝালরের পর ঝালর, যেন প্রেত মহলে মহোৎসব আরম্ভ হয়েছে। পিশাচপুরীর শামিয়ানার আলোর মালা ঝুলছে, শুধু যা অট্ট অট্ট নিনাদটুকুই এখন বাকি। অজস্র অরোরার এই ভয়ঙ্কর সুন্দর রূপ বোঝানোর মতো ভাষা আমার নেই। ইহলোকে থেকেও তা যেন অলৌকিক। স্বপ্নটা দেখলাম হাঁটতে হাঁটতেই, আচমকা। হঠাৎ ভীষণ কিন্তু অপরূপ সেই আকাশ সজ্জা মুছে গেল চোখের সামনে থেকে। সে জায়গায় দেখলাম কেবল বরফ। ঝুরঝুর করে তুষার ঝরছে আকাশ থেকে। পেঁজা তুলোর মতো বরফ জমে আছে মাটির ওপরে। কুয়াশার মধ্যে দিয়ে মিটমিট করছে আকাশের তারা। ব্রায়ারিয়াস ডেল্টা আর অরোরা মিলিয়ে গেছে জাদু মন্ত্রের মতো। কোনো কালই ছিল না, ছিল কেবল এই তুষার দৃশ্য। আমি যেন একটা সাবানের ফেনার বুদবুদের মধ্যে থেকে দেখছি অভূতপূর্ব এই দৃশ্য। আপাদমস্তক শিউরে উঠল অলৌকিক মরীচিকা দর্শনে। প্রচণ্ড ভয় পেয়ে খামচে ধরলাম মিতার হাত। মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল অবিশ্বাস্য স্বপ্ন দৃশ্য, যেন জলের মধ্যে গুলে মিলিয়ে গেল ভয়ঙ্কর রঙে আঁকা একটা লোমহর্ষক চিত্র। তাকিয়ে দেখি মিতা কাঠ হয়ে চেয়ে আছে সামনে। চোখের পাতা পড়ছে না, চাউনি কেমনতর। আমার মন বলল, এ স্বপ্ন মিতাও দেখেছে। চোখের সামনে আবার ভেসে উঠেছে ব্রায়ারিয়াস দ্যুতিতে সমুজ্জ্বল দীঘা। নীলচে সাদা ভৌতিক আলোয় মায়াময় মনে হচ্ছে সৈকত ভূমি। ফিসফিস করে ডাকলাম, মিতা। মিতা স্বপ্নাচ্ছন্নের মতো ফিরে তাকালো। দুই চোখের মণিতে দেখলাম ব্রায়ারিয়াস ডেল্টার দুটো ধকধকে প্রতিবিম্ব, দুটো জ্বলন্ত নক্ষত্র, অতলান্ত, সুদূর। দেখেছ? নীরবে ঘাড় কাত করে সায় দিল মিতা। ফের বললাম, বরফ দেখেছ? হ্যাঁ। মোজা স্বর মিতার। পরক্ষণেই একটা শিহরণ বয়ে গেল মাথা থেকে পা পর্যন্ত। ঘোর কেটে গেল তৎক্ষণাৎ। শুকনো হেসে বলল, চলুন, ওরা এগিয়ে গেছে। পা বাড়ালাম মুচ্ছমানের মতো, কিন্তু প্রতি মুহূর্তে প্রত্যাশা করলাম বিচিত্র বিভ্রম পূর্ণ শক্তিতে ফের ঝাঁপিয়ে পড়বে। ফের দেখব তুষারপাত, কোমর পর্যন্ত বরফে ডুবে গেছে আমার, দিক দিগন্ত ছেয়ে গেছে বরফের চাদর। দৃষ্টি বিভ্রম কি এত শক্তিশালী হয়? ঘোর আমারও কাটছে, মাথার মধ্যে ঝিমঝিম করছে। আমার সত্তার মধ্যে কিছু স্বপ্ন দৃশ্য যেন জড়িয়ে গেছে। চোখে আর না দেখলেও ওই তুষার দৃশ্য যেন আমার প্রকৃতির মধ্যে সঞ্চারিত হয়েছে। বাতাসের নোনা গন্ধ,
পায়ের তলায় ভিজে বালি, কানে সমুদ্র গর্জন, এইটাই বাস্তব। স্বপ্নদৃশ্য সরে যাচ্ছে দূরে, আরো দূরে। পাশে তাকালাম। যন্ত্রচালিতের মতো পা ফেলে হাঁটছে মিতা। ভৌতিক প্রভা চুল থেকে ঠিকরে যেন একটা জ্যোতির্বলয় সৃষ্টি করছে। এটাও বাস্তব। অনেক দূরে এগিয়ে গিয়েছে লাবণ্য, হিল্লোল, মিতার বাবা আর মা। সব বাস্তব। তবু প্রশান্ত কণ্ঠে বললাম, মিতা, এইমাত্র যা দেখলাম তা শুধু স্বপ্ন নয়, সত্যি। হ্যাঁ, সত্যি। দীর্ঘ 15 বছর আগে তা সত্যিই হয়েছিল। সেই দিন রাতে সৈকত আবাসের ঘরে সোফায় আর হয়ে শুয়ে টিভি চালিয়ে দিয়ে চুপ করে বসে রইলাম। স্বপ্ন হলেও যা সত্যি মনে হচ্ছে সমস্ত সত্তা দিয়ে, লাবণ্যকে তা বলিনি। কেন বলিনি তা বুঝিনি, কিন্তু স্বপ্ন রহস্য নিজের অর্ধাঙ্গিনীর কাছেও ফাঁস করতে মন চায়নি। এ স্বপ্ন দেখার অধিকার যে কেবল আমার আর মিতার, জানবার অধিকারও কারো নেই। লাবণ্য এখন বাথরুমে, টিভি চলছে। সৈকত আবাসের সব ঘরেই এখন টিভি সেট, মাল্টি চ্যানেল। আস্তে আস্তে গরম হয়ে উঠল ভাল্ভগুলো। পর্দা জুড়ে দেখা গেল ব্রায়ারিয়াস ডেল্টার ছবি। শিল্পীর কল্পনায় ফুটিয়ে তোলা হয়েছে সাপের জিভের আকারে। লকলকে জিভের ডগা ছুঁতে চাইছে ধরণী। বুঝলাম আলোচনা চলছে মহাকাশের আগন্তুককে নিয়ে। আলোচনার শেষ অবস্থায় পৌঁছেছে। প্রফেসর কর ইন্টারভিউ নিচ্ছেন সায়েন্টিস্ট তারাকুমার দাশগুপ্তর। দুজনেই প্রৌঢ়। আলোচনা চলছে এইভাবে। প্রফেসর কর: ডক্টর দাশগুপ্ত, বিকিরণের দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া কি হতে পারে কেউ তা সঠিক করে বলতে পারছে না, এই কথাই কি আপনি বলছেন? ডক্টর দাশগুপ্ত: হ্যাঁ, আমি তাই বলছি। প্রফেসর কর: কিন্তু কি ঘটতে পারে তা যদি কেউ আমাদের না বলে? ডক্টর দাশগুপ্ত বক্র হেসে: কিছু কিছু বলতে পারি। যেমন ধরুন, কম্পিউটার ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে আজ বিকেলে একটা হিসেব পেলাম। ইন্টারেস্টিং হিসেব। বায়ুমণ্ডলে এনার্জি জমা হচ্ছে। দিন কয়েকের মধ্যে তা জমতে জমতে মাধ্যাকর্ষণের এনার্জি সমান হয়ে যাবে। 60 মাইল উপরকার যে বায়ুমণ্ডলকে মাধ্যাকর্ষণ টেনে রেখেছে পৃথিবীর দিকে, রেডিয়েশন এনার্জির পাল্লায় পড়ে তার আগের অবস্থায় থাকবে না। সাদা কথায়, বায়ু পরিবহন ব্যবস্থায় প্রচণ্ড পরিবর্তন ঘটবে, এবং তা ঘটবে শিগগিরই। প্রফেসর কর: কিন্তু এটা তো শর্ট টার্ম এফেক্ট। লং টার্ম এফেক্ট কি হতে পারে বলুন? ডক্টর দাশগুপ্ত: শর্ট টার্মেই যা ঘটবে সেইটাই তখন লং টার্ম হয়ে দাঁড়াবে। আগে সেই ঠেলা সামলান। প্রফেসর কর নার্ভাসভাবে হাসলেন। বড্ড ভয় দেখান আপনি। ডক্টর দাশগুপ্ত ছেলে মানুষই উৎসাহে: সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? এখন যা ঘটতে চলেছে প্রায় একই ঘটনা ঘটেছিল ক্রিটেসাস পিরিয়ডের শেষে আর টার্সিয়ারি পিরিয়ডের শুরুতে। প্রফেসর কর: আপনি যে দেখছি সায়েন্স ফিকশন আরম্ভ করে দিলেন। ডক্টর দাশগুপ্ত পেঁচার মতো তাকিয়ে: 8 কোটি বছর আগে এই পৃথিবীর বুকেই যা ঘটেছিল
এখনো তা ঘটতে পারে? প্রফেসর কর: 8 কোটি বছর? ডক্টর দাশগুপ্ত, তখন কিন্তু ডাইনোসররা। ডক্টর দাশগুপ্ত: হ্যাঁ হ্যাঁ, আমি দানব সরীসৃপ যুগের কথাই বলছি। ডাইনোসরদের যুগ হঠাৎ শেষ হয়ে গিয়েছিল কেন? প্রফেসর কর: কেউ তা সঠিক জানে না, সবটাই মন গড়া থিওরি। ধরুন, আমার নিজস্ব থিওরি অনুযায়ী স্রেফ কোষ্ঠকাঠিন্য হওয়ায় ডাইনোসরের মৃত্যু ঘটে। ডক্টর দাশগুপ্ত: ডাইনোসরদের যুগ শেষ হয়েছিল এইরকম একটা বিকিরণ প্রলয়ের ফলে। ছত্র থিওরি অনেকেই জানেন। 8 কোটি বছর পরে তার পুনরাবৃত্তি না ঘটে। প্রফেসর কর: আমাদের সময় কিন্তু শেষ। দূরদর্শনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য। ডক্টর দাশগুপ্ত: নো মেনশন। অর্কেস্ট্রা শুরু হতেই সেট অফ করে দিলাম। অনেকক্ষণ থেকেই গা চিরবির করছিল। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আগে অনেকের এরকম হয়, কিন্তু এই অনুভূতি ভয় পাওয়ার জন্যে হওয়াও বিচিত্র নয়। অদ্ভুত ওই স্বপ্নের রেশ এখনো যায়নি মন থেকে। গোদের ওপর বিস্ফোরার মতো শুনলাম ডক্টর দাশগুপ্ত রাজগবি থিওরি, ডাইনোসররা যদি মহাশূন্যের বিকিরণে নিপাত যেতে পারে, আমরাই বা যাব না কেন? বিকিরণ জিনিসটা কতটা মারাত্মক তা হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা ফাটিয়ে টের পাওয়া গেছে। ব্রায়ারিয়াসের বিকিরণ অনেক বেশি সর্বনাশা সে তুলনায়। জানলা খুলে তাকালাম আকাশের দিকে। ঝোড়ো বাতাস আছড়ে পড়ল মুখের ওপর। বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। লাবণ্য এসে দাঁড়ালো পেছনে। কিছু বলল না, শুধু চেয়ে রইল মহাশূন্যের বিভীষিকার দিকে। শয়তান নক্ষত্রও যেন মিটমিটে চোখে দেখতে লাগলো আমাদের। নীরাকে বলতে লাগলো, ভয় কি বন্ধু, একই পথের পথিক আমরা। সে রাতে কেবল স্বপ্ন দেখলাম, একটার পর একটা স্বপ্ন উথালি পাথালি তরঙ্গের মতো ক্রমাগত আছড়ে পড়তে লাগলো আমার চেতনায়। কোনোটাই স্পষ্ট হলো না, জড়িয়ে মরিয়ে একাকার হয়ে রইল, দুঃস্বপ্নও হয়ে উঠল না। একটা ব্যাপার কেবল স্পষ্ট দেখলাম, মিতাকে দেখলাম বারবার কুয়াশার মতো স্বপ্নের আনাগোনার মধ্যে বারবার ভেসে এলো নীলচে সাদা ভৌতিক আলোয় ধোয়া মিতার মুখখানি। চাহনি স্থির। মিতা আমার ছাত্রী, আমি মাস্টার মশাই। গুরু শিষ্যা সম্পর্কের দরুনই আমার নির্জ্ঞান মনের খবরদারি অটুট রইল সব স্বপ্নের ওপরেই। দুর্বোধ্য স্বপ্নমালার মধ্যে দুর্জ্ঞেয় অস্তিত্ব রূপেই সে কেবল ভেসে এলো বারবার, তার বেশি নয়। পরের দিন ঘুম ভাঙল অনেক বেলায়। মাথা টিপটিপ করছে। লাবণ্য ঘুরঘুর করছে ঘরের মধ্যে। সমুদ্রের ধারে বেড়াতে এসে বেলা পর্যন্ত কেউ ঘুমোয় না, কিন্তু মরার মতো ঘুমোচ্ছি দেখে ডেকে তোলেনি লাবণ্য। মায়ার শরীর ছিল ওর। উঠে পড়লাম, হাত মুখ ধুয়ে ওকে নিয়ে বেরোলাম বাইরে। সি বিচে আজ বেশ ভিড়। ভিড়ের মধ্যে দেখলাম মিতাকে। আমাদের দেখে কাছে এলো। সেই রকম হাসি আর নেই। ওজন করা সৌজন্য হাসি এসে চলতে লাগলো পাশে পাশে। রাতারাতি যেন মেয়েটির অনেক বয়স বেড়ে গেছে, চাপল্য চলে গেছে।
মেয়েদের চেনা ভার। লাবণ্য কিন্তু লক্ষ্য করেছিল মিতার এই পরিবর্তনটুকু। হু হু হাওয়ায় কিছুক্ষণ হাঁটবার পর ও বললে, তোমরা বেড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? ঘরে, দরকার আছে। কি দরকার না বলে চলে গেল লাবণ্য। আমার কিন্তু মনে হলো ইচ্ছে করেই মিতাকে আমার কাছে রেখে দিয়ে গেল। পেছন থেকে অনেকক্ষণ পর্যন্ত চেয়ে রইলাম ওর দিকে। মিতাও চেয়েছিল। হঠাৎ বললে, মাস্টারমশাই আজ রাত 9টায় মিল্ক বারে আসবেন? কেন বলো তো? দরকার আছে। তখন বলবো। চোখের পাতা না কাঁপিয়ে সোজা চেয়ে রইল আমার দিকে। কি দরকার? বললাম, এখানে বলা যায় না? না। একা আসবেন কিন্তু? বলে আমার জবাবের জন্য না দাঁড়িয়ে একরকম দৌড়েই চলে গেল ভিড়ের দিকে। এ আবার কি রহস্য? লাবণ্য মাথা ধরেছে বলে শুয়ে রইল। একবার জিজ্ঞেসও করল না রাত 9টায় আমি কোথায় যাচ্ছি। রাস্তায় নেমে দেখি জোরালো ফ্লাড ল্যাম্পগুলো একেবারেই নিভে আছে যেন। গাঢ় কুয়াশা ভেসে আসছে সমুদ্রের বুক থেকে। এরকম ঘন কুয়াশা কখনো দেখিনি। শুধু ঘন নয়, উষ্ণ। কুয়াশা কখনো উষ্ণ হয় জানতাম না। ব্রায়ারিয়াসের সেই উজ্জ্বলতাও আর নেই। ফ্যাকাশে নীলাভ এক কণার আলোর বেশি নয়। আচমকা নীলাভ ফ্ল্যাশ দেখা দিল শূন্যে, সেই সঙ্গে চাপা গুম গুম আওয়াজ। ঝড়ের সংকেত। সমুদ্র সৈকত জনহীন। কুয়াশায় অবশ্য 5 হাত দূরের কাউকেও স্পষ্ট যাচ্ছে না দেখা, কিন্তু আসন্ন দুর্যোগের সব নিশানাই স্পষ্ট হয়ে উঠেছে। কেউ তাই বেরোয়নি বাইরে, আমি ছাড়া। আচমকা সেই প্রথম খেয়াল হলো, মিতা বেরিয়েছে তো। মিল্ক বারে যাচ্ছি বটে, গিয়ে কি দেখতে পাবো মিতাকে? সন্দেহ আছে। বেলাভূমি থেকে একটু তফাতে বালির পাহাড়ের ধারে ঝাউবনের আড়ালে মিল্ক বারে আলো জ্বলতে দেখলাম কাছাকাছি আসতেই। আবার নীলচে ঝিলিক দেখলাম আকাশে। সেই সঙ্গে ফের সেই দুরায়ত মাদল ধ্বনি। পঞ্চভূতের রুদ্র লীলার আর দেরি নেই দেখছি। ভেতরে ঢুকে দেখি অনুমান আমার মিথ্যে নয়। মিল্ক ভার শূন্য। হরিণঘাটার হিম ক্রিম খাওয়ার লোভে কেউ আসেনি দুর্যোগ মাথায় নিয়ে। পেছনের ছোট ছোট খুপড়ির মধ্যে একজোড়া পা দেখলাম, বেল বটম আর স্যান্ডেল পরা মেয়েলি পা। এগিয়ে গেলাম। মিতা বসে আছে ভেতরে। আমি গিয়ে বসলাম সামনে। চোখে চোখে চেয়ে শক্ত গলায় বললাম, মিতা, তুমি আর কচি খুকিটি নও। এত রাতে আমাকে ডেকে এনে ভালো করনি। ভুলে যেও না আমি তোমার মাস্টার মশাই। আমি এসেছি তোমাকে সৎ শিক্ষা দেওয়ার জন্যে। ছি মিতা, তুমি এত নীচ! ইউ ফুল! স্পষ্ট গলায় বললে মিতা। আমি হকচকিয়ে গেলাম। পূর্ণ দৃষ্টি মেলে চেয়ে আছে মিতা। মুখ শান্ত, ক্রোধ নেই, উত্তাপ নেই, ঝাঁজ নেই, জ্বালা নেই। ঠিক এই সময় মাথার উপর এক লরি নুড়ি এসে পড়ল যেন। মিল্ক বারের ছাদ ঢালু অ্যাসবেস্টে তৈরি। প্রচণ্ড শব্দে রাশি রাশি নুড়ি
যেন আচমকা আছড়ে পড়ল ছাদে, বুঝি অকস্মাৎ পাহাড় ভেঙে পড়ল ছাদের ওপরে। ভীষণ চমকে উঠলাম। মাথা বাঁচাতে আপনা হতেই হাত উঠে গেল মাথার ওপর। দুজনেই চোখের পলকে হেঁট হয়ে ঢুকে গেলাম টেবিলের তলায়। ছাদ ভেঙে পড়ার মতোই সে আওয়াজ শুনলে যে কেউ যা করত। মিল্ক বারের পেছন দিকে কিচেন। মর্মর আওয়াজ ভেসে এলো সেই দিক থেকে, সেই সঙ্গে কাঁচ ভাঙার তীক্ষ্ণ শব্দ আর নারী কণ্ঠের আর্তনাদ। ঘাড় ফিরিয়ে জানলার কাঁচের মধ্যে দিয়ে পলকের জন্য দেখলাম হাজার হাজার পিংপং বল হুড় হুড় করে নামছে আকাশ থেকে, ছিটকে যাচ্ছে মাটিতে পড়েই। এতক্ষণে জমি নিশ্চয় সাদা হয়ে গিয়েছে সাদা নুড়ির মতোই সেই বস্তুতে। শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি! চেঁচিয়ে উঠেছিলাম পাগলের মতো। টেবিলের তলা থেকে তেড়ে ফুঁড়ে বেরিয়ে এসে ছুটে গিয়েছিলাম জানলার সামনে। ঘন কুয়াশায় চোখ চলে না, কিন্তু যদ্দূর দেখা যাচ্ছে জানলার আলোয় কেবল বরফের ডেলা। রকমারি সাইজের শিলা লম্বালম্বিভাবে নেমে আসছে আকাশ থেকে, কোনোটা পায়রার ডিমের মতো, কোনোটা ছোট সাইজের কমলা লেবুর মতো। নামছে তো নামছেই, মাটিতে আছড়ে পড়েই বলের মতো লাফিয়ে উঠে ঠিকরে যাচ্ছে চারিদিকে। জানলার কাঁচও আস্ত থাকতো না যদি না অ্যাসবেস্টসের ঢালু ছাদ বেশ খানিকটা বেরিয়ে থাকতো বাইরে। ঠিকরে আসা শিলা সংঘাতে চুরমার হয়ে যেত ঠুনকো খাঁচ। হতভম্বের মতো চেয়ে আছি কল্পনাতীত সেই শিলাবৃষ্টির দিকে। এমন সময় কানের কাছে শোনা গেল একটা কর্কশ কিন্তু উৎফুল্ল পুরুষ কণ্ঠ। এ দৃশ্য একবারই দেখেছিলাম সাউথ আফ্রিকায়। প্রিটোরিয়া ধ্বংস হয়ে গিয়েছিল। মিল্ক বারের মালিক নিশ্চয়ই। ঘাড় না ফিরিয়ে চিৎকার করে বললাম, আমি কখনো দেখিনি। মিনিট দুয়েক অব্যাহত রইল শিলাবৃষ্টি। তারপর থেমে গেল আচমকা। যেমন আচমকা শুরু হয়েছিল ঠিক তেমনি ভাবে। কানের পর্দা ফাটানো দমদম আওয়াজের পরেই স্তব্ধতায় ছলাৎ করে উঠল বুকের রক্ত। অসহ্য সেই শ্বাসরোহী নৈঃশব্দকে ভাষায় বর্ণনা করার ক্ষমতা আমার অন্তত নেই। কর্কশ কিন্তু উৎফুল্ল স্বরটা ফের ধ্বনিত হলো কানের গোড়ায়। আবার শুরু হতে পারে যে কোনো মুহূর্তেই। আমার গলা কিন্তু খাদে নেমে এলো আপনা থেকেই। প্রায় ফিসফিসানির সুরে বললাম, ভালোই তো, কুয়াশা কেটে যাবে। শুধু কুয়াশাই যেন কাটে বলে কণ্ঠস্বরের মালিক উধাও হলো কিচেনের দিকে। পেছনে ফিরে দেখলাম মিতা যেভাবে টেবিলের তলায় গুঁড়ি মেরেছিল সেইভাবেই বসে আছে। দুহাত দিয়ে তখনও মাথা বাঁচাচ্ছে। মুখভাব কিন্তু ভয়শূন্য এবং কিছুটা উদাসীন, যেন এ সবই বাহ্যিক ব্যাপার, মনে আঁচড় কাটার মতো নয়। বেরিয়ে এসো, ভয় কি? সুবোধ বালিকার মতোই মাথা থেকে হাত নামিয়ে টেবিলের তলা থেকে বেরিয়ে এলো মিতা। ঠিক এই সময় হঠাৎ কানের মধ্যে শিরশির করে উঠল। দ্রুত গতিতে লিফটে চড়ে নিচে নামার সময় কানের মধ্যে যেমন সরসর করে, অনেকটা তেমনি কানে হঠাৎ তালা লেগে যাওয়ার মতো। ঢোক গিললাম, কিন্তু কানের অস্বস্তি কাটিয়ে উঠতে পারলাম না। মিতার অবস্থাও আমার মতো। আঙুল দিয়ে রগ টিপে ধরে আছে, কুঁচকে গেছে ললাট গ্রন্থি। আমি পা বাড়িয়েছি ওকে ধরবার জন্য, কিন্তু সে পা আর ফেলা হলো না। আচম্বিতে যেন একটা অদৃশ্য হাত পেছন থেকে দানবিক ধাক্কা মারল আমার শির দাঁড়ার ঠিক মাঝখানে। শরীরটা তেউড়ে গেল ধনুকের মতো, আর আমি ঠিকরে গেলাম দরজার দিকে। এই সময় দরজাটা দমাস করে খুলে গেল বাইরের দিকে এবং বোমা ফাটার মতো দুমদাম শব্দে সবকটা জানলার পাল্লা দু হাট হয়ে খুলে গেল বাইরে। সেই সঙ্গে ফটাং ফটাং করে ছিপি উড়ে গেল সারি সারি সাজানো বোতলের মুখ থেকে। পরে শুনেছিলাম টর্নেডো কি জিনিস, এ অভিজ্ঞতা যাদের নেই
তাদের সকলেরই অবস্থা হয় আমারই মতো। মনে হয় হঠাৎ বুঝি পাগলা হয়ে গিয়েছে দুনিয়াটা। অসম্ভব অবিশ্বাস্য ঘটনা সব ঘটতে থাকে চারপাশে। শরীরে অকথ্য যন্ত্রণা, কানের মধ্যে আতীব্র গর্জনধ্বনি, যেন টানেলের মধ্যে দিয়ে অনেকগুলো এক্সপ্রেস ট্রেন ছুটছে একসঙ্গে। ভয়াবহ সেই গর্জনধ্বনি এক নাগাড়ে কিছুক্ষণ শুনলে মনে হয় মাথার কোষগুলো বুঝি টুকরো টুকরো হয়ে যাচ্ছে ধারালো ছুরির ঘায়ে। দম যেন বন্ধ হয়ে আসছে, কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। সেই সঙ্গে ঠান্ডা কনকনে জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে গায়ের ওপর। জল ফুঁসছে, গজরাচ্ছে চারপাশে। পাগলের মতো হাতের কাছে যা পাওয়া যায় ধরবার চেষ্টা করছি। এমন সময় একটা হাওয়া, যাকে হাওয়া বলে তখন আমি ধরতেই পারিনি, বন্য জন্তুর মতো নৃশংস নখরাঘাতে যেন আমার গালের চামড়া পর্যন্ত টেনে ছিঁড়ে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। মিতাকে মনে পড়ল ঠিক তখনই। সমুদ্রের জল ধেয়ে এসেছে সৈকত ভূমি বেয়ে। মিল্ক বার মচমচ করছে জলের ধাক্কায়। ঘন ঘন যেন ঝুঁটি ধরে নাড়া দিচ্ছে অত বড় অ্যাসবেস্টাস ছাউনিটার। কাঠের খুঁটিটা প্রাণপণে জাপটে ধরলাম, পাছে জলের তোড়ে ভেসে বেরিয়ে যাই বাইরে। জল কিন্তু বাড়ছে, আসছে লক্ষ্য সাঁড়াশাড়ির বানের মতো বিপুল বেগে। কতক্ষণ লড়ব কালান্তক এই জলোচ্ছ্বাসের সঙ্গে? কোথায় মিতা? মিতা, মিতা, মিতা! গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠেছিলাম ক্ষিপ্তের মতো। সেই মুহূর্তে বিস্মৃত হয়েছিলাম গুরু শিষ্যা সম্পর্কের কথা। শুধু মনে ছিল তাকে বাঁচাতে হবে। তার সঙ্গে আমার রক্তের কোথায় যেন একটা মিল আছে। তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতে হবে, তাকে বাঁচাতে হবে। মিতা, মিতা, মিতা! জল আর বাতাসের হুঙ্কার ছাপিয়ে কোনো সাড়া ভেসে এলো না কানে। তবে কি মিতা নেই? ঘূর্ণি জলের টানে তার হালকা দেহটা ভেসে গিয়েছে বঙ্গোপসাগরের গর্ভে। খুঁটি ছেড়ে দিয়ে জীবন বিপন্ন করে উন্মাদের মতো সেই অন্ধকারে ফেনায়িত বিক্ষুব্ধ জলরাশির মধ্যে হাতড়াতে লাগলাম আশেপাশে। হাতে ঠেকল কেবল বাক্স, জলজ উদ্ভিদ, কাঠের চেয়ার, ভাঙা টেবিল আর শিলাবৃষ্টির বরফ। মিতার গা ছুঁতে পারলাম না একবারও। এদিকে জল বেড়ে পৌঁছেছে আমার গলা পর্যন্ত। দম আটকে আসা অনুভূতি শুরু হওয়ার সময় থেকে এখন পর্যন্ত 3 মিনিটের বেশি সময় যায়নি। এরই নাম টর্নেডো। ওই 3 মিনিটে শতাব্দীর ভয়াবহতা আক্রোশে বয়ে গেল মাথার ওপর দিয়ে। ওই পুঞ্জীভূত ছোট ছোট পারমাণবিক অস্ত্রের এনার্জির সমান এনার্জি মত্ত পবনাকারে বয়ে গেল দীঘার ওপর দিয়ে। এলো সমুদ্রের বুক থেকে, দীঘা তছনছ করে, কাঁথি ধ্বংস করে ঘন্টায় 25 থেকে 35 মাইল বেগে ধেয়ে গেল উত্তর পূব অভিমুখে। আবহাওয়া বিশারদরা পরে বলেছিলেন, ঘন্টায় 200 মাইল বেগে সমুদ্রের দিক থেকে ছুটে আসতে আসতে গতিবেগ হয়ে এসেছিল টর্নেডোর। ওই বেগে দীঘায় আছড়ে পড়লে এ কাহিনী লেখার জন্যে আমি অন্তত আর জীবিত থাকতাম না। আধ মিনিটটা গেল বাতাসের দম নেওয়ার চেষ্টায়। তারপরেই শুনেছিলাম পৈশাচিক অট্টহাসি, রক্ত হিম করা তীব্র বাঁশির মতো কান ফাটানো আওয়াজ। সেই সঙ্গে বহুদূর থেকে হাজার হাজার খালি ড্রাম গড়িয়ে আসার মতো বিকট শব্দ। জল আবার ফুঁসছে আমার চারিদিকে। চেতনার যেটুকু অবশিষ্ট ছিল তাই দিয়ে বুঝলাম, এখনো যদি পড়ে থাকি মিল্ক বারে, এই ধ্বংসাবশেষের মধ্যে খাঁচায় বন্দি ইঁদুরের মতো সলিল সমাধি অনিবার্য। তাই হাঁচড় পাঁচড় করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে ছুটলাম উঁচু পাড়ের দিকে। হাত 10 যেতে না যেতেই হোঁচট খেলাম। হুমড়ি খেয়ে পড়লাম যার ওপর, জলমগ্ন ব্যক্তির কুটো আঁকড়ে ধরার মতো জড়িয়ে ধরলাম তাকে। আকুল কণ্ঠে সে চেঁচিয়ে উঠল বুক ফাটা গলায়, মাস্টার মশাই! ওই একবারই। তারপর জ্ঞান হারালো মিতা।
কিভাবে তাকে কাঁধে ফেলে টলতে টলতে জলরাশি আর বালির ঝড় ঠেলে নিরাপদ স্থানে পৌঁছলাম, সে বর্ণনা দিয়ে কাহিনী দীর্ঘ করতে চাই না। অনেকক্ষণ পরে, রুদ্রলীলা সংহত হওয়ার পর, আকাশ যখন শান্ত হয়ে এলো, সিক্ত দেহে মাটির ওপর শুয়ে চোখ মেলল মিতা। বলল গাঢ় কণ্ঠে, মাস্টারমশাই, এই ঘটনা ঘটবে বলবার জন্যেই ডেকেছিলাম আপনাকে। তুমি জানতে? কাল রাতে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ মাস্টারমশাই, এমনি আরো অনেক ঘটনা ঘটবে এখন থেকে। আপনি আর আমি থাকছি সব ঘটনার মধ্যে, শেষ ঘটনাটা বাদে। শেষ ঘটনাটা কি? ম্লান হাসল মিতা, কিছু বলল না। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, golpokothar-asor.org।